বলছেন কেউ কিছু খারাপ মানে বাড়িতে কবে থেকে টাকা আপনারা তো যোগ করছেন। আমাদের টাকা না, তাদের টাকা কিছু বলবো তাদের টাকা এই টাকাগুলো কার? কার টাকা এগুলো? আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। কে বলেছিল? কে বলেছিল? আমাদের- কে বলেছিল? আমাদের- আপনাদের তো কবে থেকে আপনার বাড়িতে এত টাকা কবে কোথায় থেকে থেকে এলো? থাকছিল এই টাকা? এত টাকা কোথায় থেকে এলো আপনার বাড়িতে? কবে থেকে আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু। কে বলেছিল? ওই যে আমার দাদা টুলু মানে, হ্যাঁ হ্যাঁ, কবে রেখেছিল টাকাগুলো? কবে কবে রেখেছিল? প্রায় 1 বছর আগে হবে। এক বছর আগে। মন্ডল কি বলেছিল? এই আলমারির চাবিও তো আপনার ছিল না। না ছিল না, না ছিল না, না। চাবি কার কাছে থাকতো? এই চাবি কার কাছে থাকতো? ওদেরকে টাকা আনা মন্ডল টাকা আনা যদি এই চাবি কার কাছে থাকতো? দাদা আপনি কে? আপনি তো আটকাচ্ছেন, আপনি কে? আপনি কে? আমি তো রিপোর্টার, আপনি কে? ওরা বলেছিল যে আমার একটি কিছু কাগজপত্র আছে দরকারি, এটাই বলেছিল। ভয়ের কিছু নেই, সেটা বলেছিল। মানে কখনো খুলেও আপনারা দেখেন? না, কিছু দেখিনি। ওরা তো ভেঙে বের করেছে, আমার চাবি নেই না। আপনার নামটা কি? চাবি রাখাতে আপনি কে হন? দাদা হচ্ছে সম্পর্কে, নিজের না। আচ্ছা, টুলু মন্ডল কি আসতে যখন এগুলো রাখতে আসলো তখন টুলু মন্ডল নিজে এসেছিল এগুলো রাখার জন্য, না লোক পাঠিয়েছিল? লোক কোথায় এসেছে? ও এসেছিল? কিসে করে নিয়ে এসেছিল? লরি ফরিতে? নাকি একদিনে এসে রেখে গেছিল, না মাঝে মধ্যে আসতো এই ব্যাগগুলো রাখতে? ওটা কি আমি না। আপনার স্বামী জানতেন এই বিষয়গুলো? বলছে কোনো তৃণমূলের নেতা আসছেন? কোনো তৃণমূলের নেতা আসতো? না, পুলিশ বলছে আপনার স্বামীও এই পুরো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, যে না। টাকা উদ্ধার হয়েছে সেগুলো জানেন? আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সব দেখুন, আমাদের কিছুই নেই। এই পেনশনে চলে, পেনশনে চলে আমাদের। আপনার ছেলে কি করে? ছেলে বিয়ে পরীক্ষায় কবে দিল? এখন তো আপনার বাড়ি সিল করে দিচ্ছে, তাহলে আপনি যাবেন কোথায়? আমার আত্মীয়দের কোনো বাড়ি আমার, আত্মীয়দের বাড়ি যাবে। টুডু মন্ডল তো আপনার দাদা হচ্ছে। হ্যাঁ সম্পর্কে হয়। এক বছর আগে কি, এক বছর আগে রেখেছিল? এর আগেও কি এরকম ব্যাগ রেখে গেছিল? এরকম আগেও কি ব্যাগ রাখা হতো না আগে? না, এটা একবারই রেখে গেছিল? এক বছর ধরে আপনাদের বাড়িতে রয়েছে? হ্যাঁ দরকারি কাগজপত্র আছে, এটাই বলেছিল। আমাদের চাবিও জানি না, ও আলমারিও দেখিনি কি আছে না। ভোটের পরেও কি কিছু ব্যাগ ব্যাগ এরকম কিছু রেখে গেছিল? না, ভোটের পর ভোট? এগুলো কবে থেকে রাখা? অনেকদিন আগে। তারপর থেকে আর খোলেনি? তারপর থেকে আলমারিটা আর খোলেনি? আমরা আসছি। আমরা কি চলে যাবো? একেবারে দেখো, টুলু মন্ডলের স্ত্রী তিনি যেটা দাবি করছেন যে 1 বছর আগে, তার দাবি যে 1 বছর আগে এই বাড়ির ভেতরে এসে টুলু মন্ডলের নেতৃত্বে কিন্তু এই ব্যাগগুলো রেখে দিয়ে যাওয়া হয়। তাদেরকে বলা হয়, তার স্ত্রীর দাবি, মিনার মন্ডলের দাবি, স্ত্রীর দাবি যে এই ব্যাগগুলো মূলত যে কাগজপত্র রয়েছে এমনটাই তাদেরকে দাবি করা হয়, এবং সেই দাবি করে কিন্তু এই বাড়িতে রেখে যাওয়া হয়েছিল। এই মুহূর্তে বাড়িটিকে পুলিশ সিজ করে দিচ্ছে। তোমাকে আরো একবার সেই প্রিজেন্ট ভ্যানটা দেখাবো, যে ভ্যানের মধ্যে এই মুহূর্তে টাকা বোঝাই রয়েছে। মোট 6টা বড় ট্রাঙ্ক, সেই বড় ট্রাঙ্কে ভরেই কিন্তু টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এবং তুমি জানো যে 28 কোটি 50 লক্ষ টাকা, এবং কিভাবে এই অর্গানাইজ ক্রাইমটা চলতো তুমি জানো যে এই যে ব্যাসেল পাথরের যে খনি, সেই ব্যাসেল পাথরের খনিগুলোর যে টোল গেটগুলো তৃণমূলের জমানায়, সেই টোলগুলোর কিন্তু টেন্ডার পেত তৃণমূল। একেবারে এখান থেকে প্রিজেন্ট ভ্যানগুলো নিয়ে পুলিশ বেরিয়ে গিয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা পুরো এই যে টাকা তারা দেখতে পাচ্ছেন, তার বাইরে গিয়ে আর কোথায় কোথায় টাকা, আর কোথায় কোথায়, কারণ যেটা তৃণমূল জমানাতে এই টোলগুলোর দায়িত্ব পেয়েছিল হচ্ছে গিয়ে 6টা টোল, সেই 6টা টোলের দায়িত্ব ছিল হচ্ছে টুলু মন্ডলের। তার টেন্ডার বিভিন্ন সময় তৃণমূলের ঘনিষ্ঠ হওয়ায় সেই ডিসি একেবারে টোলগুলোর দায়িত্ব পেত এই টুলু মন্ডল, এবং সেখানেই ডিসিআর কেলেঙ্কারি করা হতো। অর্থাৎ ক্রাশার থেকে যে লরিগুলো বেরাচ্ছে তার জন্য লরিওয়ালাদের থেকে যে শুল্ক নেওয়া হচ্ছে বলে যে রিসিট দেওয়া হচ্ছে, অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিট দেওয়া হচ্ছে, সেগুলো নকল দেওয়া হতো, এবং সরকারি খাতে যে শুল্ক জমা পড়ার কথা সেই শুল্ক সরকারি তহবিলে জমা পড়তো না, এবং সেখান থেকে কিন্তু শুল্কটা হাতিয়ে নিত এই টুলু মন্ডল, এবং তাদের সঙ্গে ভূমি রাজস্ব দপ্তরেরও একাংশের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু যখন বিজেপি সরকার আসে তখন বেসরকারি হাত থেকে সরকারি হাতে আবার কিন্তু এই টোলগুলোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়, ফলে টুলু মন্ডলের হাত থেকে এই সমস্ত টোলগুলোর দায়িত্ব চলে যায়, এবং এই যে দুর্নীতিটা করা হতো তার মাধ্যমেই হাতানো এই বিপুল অর্থের টাকা, বিপুল টাকা, এবং সোনা
গুলোই কিন্তু এখানে গচ্ছিত রাখা হচ্ছিল বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এই সিন্ডিকেট চালিয়েই এত পরিমাণ টাকা তারা লেনদেন করে পেয়েছে এবং আরো কত পরিমাণ টাকা আরো কত পরিমাণ সম্পত্তি তারা এভাবে করেছে সেটা নিয়ে এবার হদিশ করবে পুলিশ। তদন্ত সাপেক্ষ গোটা বিষয়টাই। এই মুহূর্তে আরো একবার ছবিটা দেখিয়ে দিই পিয়ালি। বীরভূমের দেউচায় টাকার পাহাড় গতকাল আপনাদের দেখিয়েছিলাম, সেই টাকার পাহাড় কত পরিমাণ, সেই 28.5 কোটি নগদ উদ্ধার করে এবার নিয়ে যাওয়া হলো। একের পর এক ট্রাঙ্ক বের করে নিয়ে যাওয়া হলো বাড়ি থেকে সকালবেলায়। সেই ছবি আপনারা দেখলেন কড়া নিরাপত্তার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। এবং অবশ্যই মীনার মণ্ডলের স্ত্রী তিনি বলছেন যে মীনার মণ্ডল এগুলোর সঙ্গে জড়িত নয়। টুলু মণ্ডল এসে নাকি তাদের বাড়িতে এই এত পরিমাণ সম্পত্তি রেখে যায়। 24 ঘন্টা লাগে মীনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান চলে এবং টাকা গুনতে লাগে। নগদ 28.5 কোটি টাকা পাওয়া গেছে। এখান থেকে 15 কেজি সোনাও মিলেছে, সোনার বিস্কুট মিলেছে। এবং এই সব সূত্র নিয়ে সকালবেলায় একের পর এক ট্রাঙ্ক বের করে প্রিজন ভ্যানে তোলা হয়। সেই ছবি দেখতে পেলেন। সব মিলিয়ে নগদ এবং সোনা মিলিয়ে 50 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে মীনার মণ্ডলকে, আটক করা হয়েছে মীনার মণ্ডলের ছেলেকে। অ্যাডিশনাল পুলিশ সুপারের কি বক্তব্য দেখাবো। এত কেজি কেজি সোনা এবং কোটি কোটি টাকা এলো কিভাবে, এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে এলো কিভাবে, প্রশ্নের পাশাপাশি পুলিশের অনুমান যে এই টাকা ও সোনা আসলে জেলার পাথর খাদান থেকে আদায় হওয়া রাজস্ব। মীনার মণ্ডলের আত্মীয় প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের উপর দায়িত্ব ছিল ওই রাজস্ব আদায়। অভিযোগ, সরকারের খাতায় কম আয় দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে তা আত্মীয়ের বাড়িতে গচ্ছিত করেন টুলু মণ্ডল। বাড়ির মালিক মীনার মণ্ডল পেশায় সরকারি বাসের চালক ছিলেন, যার পেনশন 35,000 টাকা। দিয়ে দিয়েছে কি কি সিজ হলো কি না হলো এখানে। তো তারপরে একটা অ্যারেস্ট করে তারপরে যে কোনো আইনের মতো যে কোনো প্রসেস হয় ওটা করা যাবে। যার যেখানে বাড়ি আছে মিনাল মন্ডল, ওনার বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে যে ভিত্তিতে ওনার এগেইনস্টে যে ইন্টিমেটিং এভিডেন্স ছিল। তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে তদন্ত হওয়ার পরে যেহেতু মোটামুটি যেটা সার্চ সিজেতে পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা হচ্ছে। না, এটা তো সবাই আপনি জানি, পুলিশ সার্চ সিজার করেছে, প্রসেস হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা আপনি যেটা কেস ডিউটি যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে অলরেডি, সোর্স মাধ্যমে এটা জিনিস করার পরে এটা করা আছে। কিন্তু এই গোটা ঘটনার সূত্রপাত কিভাবে, সরাসরি চলে যাবো পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, পুলিশ জানতেই বা পারলো কি করে বিপুল পরিমাণ ধন সম্পত্তি, এই কুবেরের ধন, এই মীনার মণ্ডল, টুলু মণ্ডল, এদের কথা পুলিশের নজরে এলো কিভাবে? দেখো, গোটা বিষয়ের সূত্রপাত কিন্তু হয়ে যায় গত পরশুদিনকে, অর্থাৎ মঙ্গলবার দিন। যে বিষয়টা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে একেবারে কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে আসে এবং এইরকম টাকার পাহাড় আর সোনার কেজি কেজি সোনা সেই সবটা উদ্ধার হয়। কিন্তু কিভাবে, যে বিষয়ে জানা যায় যে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ বাজারে, এই মোহাম্মদ বাজার থেকে শিউড়ির মাঝে একটি রাস্তা, সেখানে 4 হুইলার গাড়ি সেখানে হচ্ছে যাচ্ছিল, তার মধ্যে অনেকেই সেই গাড়ির মধ্যে ছিল। সেই গাড়িটাকে পুলিশের সন্দেহ হয়, সেই গাড়িটাকে পুলিশ থামায় এবং থামাবার পর গত মঙ্গলবার দিন সন্ধ্যে নাগাদ সেই গাড়ি থেকে দেখা যায় যে অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু আরোহীরা তারা রয়েছেন এবং পুলিশের দেখে সন্দেহ হয়, তাদেরকে আটক করা হয় এবং আটক করার পরে জানা যায় যে এরা হচ্ছে ডাকাতের দল, ডাকাতি করতে বেরিয়েছে। পরবর্তীকালে যেমনটা জানা যাচ্ছে যে সেই তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে তারা কোথায় যাচ্ছে, কি উদ্দেশ্যে যাচ্ছে এবং ডাকাতের উদ্দেশ্যে তারা বেরিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কিন্তু এই গোটা বিষয়ের রহস্যটা কিন্তু সামনে চলে আসে। যেভাবে সেটা হচ্ছে তারা জানায় যে তারা হচ্ছে এই যে মোহাম্মদ বাজারে দেউচাতে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই দেউচাতে
মিনার মন্ডলের বাড়িতে তারা ডাকাতি করবে এবং সেই মতো তারা পূর্ব পরিকল্পনায় তৈরি ছিল, ব্লু প্রিন্ট তৈরি ছিল এবং সেই অনুযায়ী হচ্ছে তারা মিনার মন্ডলের বাড়িতে ডাকাতি করবে। এবং কেন মিনার মন্ডলের বাড়ি বেছে নেওয়া হলো, সেক্ষেত্রে হচ্ছে তারা বলে যে মিনার মন্ডলের বাড়িতে তাদের কাছে খবর আছে প্রচুর টাকা কিন্তু রয়েছে। এইবারে হচ্ছে পুলিশ হচ্ছে গোটা বিষয়ে যখন দেখে যে মিনার মন্ডল কে, মিনার মন্ডল সম্পর্কে যখন পুলিশ জানার কাজ শুরু করে, তখন দেখে যে মিনার মন্ডল আর কেউ না, মিনার মন্ডল হচ্ছে টুলু মন্ডলের আত্মীয়। এবারে গোটা বিষয় যে অঙ্কটা যখন মেলাতে শুরু করে যে টুলু মন্ডলের আত্মীয় মিনার মন্ডলের বাড়ি, যে জায়গায় ডাকাতি করবে সেই জায়গায় প্রচুর টাকা এবং সোনা রয়েছে বলে এই ডাকাতদারের কাছ থেকে জানতে পারেন তদন্তকারীরা। এবং এর পরবর্তীকালে গত মঙ্গলবার দিন রাত্রেবেলায় এই যে বাড়ি থেকে দেখলেন টাকা সোনা উদ্ধার হলো, সেই বাড়িতে হানা দেয় হচ্ছে পুলিশের দল। হানা দেওয়ার পরে হচ্ছে তাদের যারা চক্ষু চরক গাছ হয়ে যায় যে ডাকাতের দেওয়া ইনফরমেশন, ডাকাতের কাছে যে ইনফরমেশন আছে সেটা কিন্তু তাদের কাছে চলে এসছে এবং যাচ্ছে। এবং দরজা খোলার পরবর্তীকালে দেখা যাচ্ছে তলে তলে টাকার ব্যাগ থেকে শুরু করে আলমারি ভাঙতে দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে টাকা ভর্তি ব্যাগ, সেখানে হচ্ছে কেজি কেজি সোনা, এবং সেটা বর্তমানে যে মূল্য দাঁড়িয়েছে সোনা এবং টাকা মিলিয়ে 50.5 কোটি টাকা, এবং ইতিমধ্যেই সেই সোনা এবং টাকা বাজেয়াপ্ত হয়েছে। পাঠকের আমাদের সঙ্গে থাকুন। ছবি একবার আপনাদের দেখিয়ে দিই। কিছুক্ষণ আগেই কিন্তু একেবারে পুলিশের ভ্যানে যেমন ট্রাঙ্ক ভর্তি ভর্তি টাকা তোলা হলো, তার পাশাপাশি এখন কিন্তু আলমারিও বের করা হচ্ছে। 4টে আলমারি বোঝাই ছিল টাকার ব্যাগ দিয়ে, সেই আলমারি ভাঙা হয়েছে। মোহাম্মদ বাজারের পুলিশ তারা কিন্তু সেই আলমারি ভেঙেছে আর ইতিমধ্যেই সেই আলমারিও বের করা হচ্ছে। আর এই হচ্ছে 6টা ট্রাঙ্ক, যে ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে যাওয়া হলো টাকা, যা গতকাল রাতে গভীর রাত পর্যন্ত গোনার কাজ চলেছে। এত কেজি কেজি সোনা এবং কোটি কোটি টাকা এলো কিভাবে? এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে এলো কিভাবে? প্রশ্নের পাশাপাশি পুলিশের অনুমান যে এই টাকা ও সোনা আসলে জেলার পাথর খাদান থেকে আদায় হওয়া রাজস্ব। মিনার মন্ডলের আত্মীয় প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের উপর দায়িত্ব ছিল ওই রাজস্ব আদায়। অভিযোগ, সরকারের খাতায় কম আয় দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে তা আত্মীয়ের বাড়িতে গচ্ছিত করে টুলু মন্ডল। বাড়ির মালিক মিনার মন্ডল পেশায় সরকারি বাসের চালক ছিলেন, যার পেনশন 35,000 টাকা। দিয়ে দিয়েছে কি কি সিজ হলো কি না হলো এখানে, তো তারপরে একটা অ্যারেস্ট করে তারপরে যে কোনো আইনের মতো যে কোনো প্রসেস হয় ওটা করা যাবে। ইনি যার যেখানে বাড়ি আছে মিনাল মন্ডল, ওনার বাড়ি থেকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, যে ভিত্তিতে ওনার এগেইনস্টে যে ইনক্রিমিনেটিং এভিডেন্স যে ছিল, তারপরে যেভাবে ইনভেস্টিগেশন হবে তদন্ত হওয়ার পরে যেহেতু মোটামুটি যেটা সার্চেন্স যেটা পাওয়া গেল ওটা সবাই জিনিস সিজ করা আছে অলরেডি। বাট এই মুহূর্তে যেহেতু অনেকটা জিনিস এই মতো আছে, সেন্সিটিভ আছে, তার জন্য বাড়ি সিল করা হচ্ছে। আপনি তো প্রথম থেকে ছিলেন যখন এখানে এলেন, কি না এটা তো সবাই আপনি জানি, পুলিশ সার্চ সিজার করেছে, প্রসেস হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এর সাথে কি কোনো ডাকাতির এটা আপনি যেটা কেস ডিউটি যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে অলরেডি, সোর্স মাধ্যমে এটা জিনিস করার পরে এটা করা আছে। কিন্তু এই গোটা ঘটনার সূত্রপাত কিভাবে? সরাসরি চলে যাবো পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, পুলিশ জানতেই বা পারলো কি করে বিপুল পরিমাণ ধন সম্পত্তি, এই কুবেরের ধন, এই মিনার মন্ডল, টুলু মন্ডল, এদের কথা পুলিশের নজরে এলো কিভাবে? গোটা বিষয়ের সূত্রপাত কিন্তু হয়ে যায় গত পরশু দিনকে, অর্থাৎ মঙ্গলবার দিন সন্ধ্যে নাগাদ। এবং যে বিষয়টা পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে একেবারে কেঁচো করতে গিয়ে কেউটে বেরিয়ে আসে এবং এইরকম টাকার পাহাড় আর সোনার কেজি কেজি সোনা সেই সবটা উদ্ধার হয়। কিন্তু কিভাবে? যে বিষয়ে জানা যায় যে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে মোহাম্মদ বাজারে, এই মোহাম্মদ বাজার থেকে শিউড়ির মাঝে একটি রাস্তা, সেখানে 4 হুইলার গাড়ি সেখানে হচ্ছে যাচ্ছিল, তার মধ্যে অনেকেই সেই গাড়ির মধ্যে ছিল। সেই গাড়িটাকে পুলিশের সন্দেহ হয়, সেই গাড়িটাকে পুলিশ থামায় এবং থামাবার পর গত মঙ্গলবার দিন সন্ধ্যে নাগাদ সেই গাড়ি থেকে দেখা যায় যে অস্ত্র শস্ত্র নিয়ে কিন্তু আরোহীরা তারা রয়েছেন এবং পুলিশের থেকে সন্দেহ হয়, তাদেরকে আটক করা হয় এবং আটক করার পরে জানা যায় যে এরা হচ্ছে ডাকাতের দল, ডাকাতি করতে বেরিয়েছে।
এর পরবর্তীকালে যেমনটা জানা যাচ্ছে যে সেই তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে তারা কোথায় যাচ্ছে, কি উদ্দেশ্যে যাচ্ছে এবং ডাকাতের উদ্দেশ্যে তারা বেরিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কিন্তু এই গোটা বিষয় রহস্যটা কিন্তু সামনে চলে আসে। যেভাবে সেটা হচ্ছে তারা জানায় যে তারা হচ্ছে এই যে মোহাম্মদ বাজারে দেউচাতে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এই দেউচাতে মিনার মণ্ডলের বাড়িতে তারা ডাকাতি করবে এবং সেই মতো তারা পূর্ব পরিকল্পনায় তৈরি ছিল, ব্লু প্রিন্ট তৈরি ছিল এবং সেই অনুযায়ী হচ্ছে তারা মিনার মণ্ডলের বাড়িতে ডাকাতি করবে। এবং কেন মিনার মণ্ডলের বাড়ি বেছে নেওয়া হলো, সেক্ষেত্রে হচ্ছে তারা বলে যে মিনার মণ্ডলের বাড়িতে তাদের কাছে খবর আছে প্রচুর টাকা সোনা সেটা কিন্তু রয়েছে। এইবারে হচ্ছে পুলিশ হচ্ছে গোটা বিষয়ে যখন দেখে যে মিনার মণ্ডল কে, মিনার মণ্ডল সম্পর্কে যখন পুলিশ জানার কাজ শুরু করে তখন দেখে যে মিনার মণ্ডল আর কেউ না, মিনার মণ্ডল হচ্ছে টুলু মণ্ডলের আত্মীয়। এবারে গোটা বিষয় যে অঙ্কটা যখন মেলাতে শুরু করে যে টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি, যে জায়গায় ডাকাতি করবে সেই জায়গায় প্রচুর টাকা এবং সোনা রয়েছে বলে এই ডাকাতদারের কাছ থেকে জানতে পারেন তদন্তকারীরা। এবং এর পরবর্তীকালে গত মঙ্গলবার দিন রাত্রেবেলায় এই যে বাড়ি থেকে দেখলেন টাকা সোনা উদ্ধার হলো, সেই বাড়িতে হানা দেয় হচ্ছে পুলিশের দল। হানা দেওয়ার পরে হচ্ছে তাদের যারা চক্ষু চড়ক গাছ হয়ে যায় যে ডাকাতের দেওয়া ইনফরমেশন, ডাকাতের কাছে যে ইনফরমেশন আছে সেটা কিন্তু তাদের কাছে চলে এসছে এবং সেটা মিলে যাচ্ছে। এবং দরজা খোলার পরবর্তীকালে দেখা যাচ্ছে তলে তলে টাকার ব্যাগ থেকে শুরু করে আলমারি ভাঙতে দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে টাকা ভর্তি ব্যাগ, সেখানে হচ্ছে কেজি কেজি সোনা এবং সেটা বর্তমানে যে মূল্য দাঁড়িয়েছে সোনা এবং টাকা মিলিয়ে 50.5 কোটি টাকা এবং ইতিমধ্যেই সেই সোনা এবং টাকা বাজেয়াপ্ত হয়েছে। পাঠকের আমাদের সঙ্গে থাকুন। ছবি একবার আপনাদের দেখিয়ে দিই। কিছুক্ষণ আগেই কিন্তু একেবারে পুলিশের ভ্যানে যেমন ট্রাঙ্ক ভর্তি ভর্তি টাকা তোলা হলো, তার পাশাপাশি এখন কিন্তু আলমারিও বের করা হচ্ছে। 4টে আলমারি বোঝাই ছিল টাকার ব্যাগ দিয়ে, সেই আলমারি ভাঙা হয়েছে। মোহাম্মদ বাজারের পুলিশ তারা কিন্তু সেই আলমারি ভেঙেছে আর ইতিমধ্যেই সেই আলমারিও বের করা হচ্ছে। আর এই হচ্ছে 6টা ট্রাঙ্ক, যে ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে যাওয়া হলো টাকা, যা গতকাল রাতে গভীর রাত পর্যন্ত গোনার কাজ চলেছে। যে বার এবং সোনার যে বিস্কুট সেগুলি এই ট্রাঙ্কে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং দেখতে পাচ্ছি যে একদম সিল করে দেওয়া হচ্ছে, ওপরে সমস্ত পুরো ডিটেলস রয়েছে, কাগজ চিঠি দেওয়া হচ্ছে যে এই যে ব্যাগে এই ব্যাগগুলি রয়েছে, এই ব্যাগগুলি মূলত টাকা রাখা ছিল এবং আলমারির ভেতরে যে টাকাগুলি সাজানো ছিল এই ব্যাগের ভেতর ভরে থরে থরে সাজানো ছিল টাকা। সেই ব্যাগগুলিও পুলিশ সিজ করেছে এবং সেই ব্যাগগুলি এই প্রিজন ভ্যানে তোলা হলো এবং আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলি পুলিশ আনার প্রস্তুতি নিচ্ছে। এবং একটা বিষয় খুব পরিষ্কার যে এই শুধু পুলিশের সন্দেহ যে শুধু মিনার মণ্ডল নয়, এই যে টাকা রাখার বিষয়টা অর্থাৎ এই যে পঞ্চম অর্থাৎ 5 নম্বর যে ট্রাঙ্ক সেটা নিয়ে আসা হয়েছে এবং এই ট্রাঙ্কগুলি এখানে চাপানো হলো এবং এই ট্রাঙ্কগুলিতে মূলত টাকা রাখা হয়েছে, অর্থাৎ যে 28 কোটি টাকা রয়েছে সেই টাকা এখানে রাখা হয়েছে। একের পর এক ট্রাঙ্কগুলি তোলা হচ্ছে এখানে এবং পুলিশ দ্রুত তাদের কাজ সম্পূর্ণ করতে চাইছে, কারণ একটা জিনিস নিরাপত্তার একটা ব্যবস্থা, নিরাপত্তার যেমন একটা রয়েছে মাথায়, অন্যদিকে এই দ্রুত এই টাকাগুলি পৌঁছে দিচ্ছে পুলিশ। এবং এরপর এই যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, ব্যাংকে এই টাকা রাখা হতে পারে সে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং যে সোনার বার এবং যে বিস্কুট উদ্ধার হয়েছে সেগুলি ব্যাংকে রাখা হতে পারে, তার জন্য সেই প্রস্তুতি একদম চূড়ান্ত করা হয়েছে। এখানে ওসি মোহাম্মদ বাজার রয়েছেন, ওখানে অ্যাডিশনাল এসপি তিনি রয়েছেন, ডিএসপি ট্রাফিক তিনি রয়েছেন, তাদের মূলত নেতৃত্বে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। এবং এই তল্লাশি এখনো পর্যন্ত যদি আমরা দেখি যে কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে তুলে দেওয়া হলো, এবার এই প্রিজন ভ্যান বেরিয়ে যাবে, কেন্দ্রীয় বাহিনী পুরো নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এই বিরাট অঙ্কের টাকা অর্থাৎ প্রায় 28-28.5 কোটি টাকা এবং তার সঙ্গে যে সোনার বার এবং সোনার বিস্কুট অর্থাৎ প্রায় 50 কোটি টাকা মূল্যে, সেই সমস্ত দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীকে ভেতরে 4 জন জওয়ান তারা ভেতরে গেল এবং প্রত্যেকের কাছে ইনসাস রাইফেল রয়েছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে এই ভ্যান বেরিয়ে যাচ্ছে, কারণ এই ভ্যানের জন্য একটা পুরো কনভয় তৈরি করেছে। আমরা যদি দেখি সামনে কনভয় গাড়ি রয়েছে, এই যে সামনেও একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ান তিনি চাপলেন এবং এই যে পুলিশের গাড়ি বেরিয়ে যাচ্ছে, প্রিজন ভ্যান বেরিয়ে যাচ্ছে। মূলত
মূলত এই প্রিজন ভ্যানেই টাকা চাপানো রয়েছে, টাকা রয়েছে এখানে বিপুল পরিমাণ টাকা, সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছে এবং সামনে আরো একটি প্রিজন ভ্যান রাখা হয়েছে। পুরো কনভয় তৈরি করা হয়েছে পুলিশের এবং কঠোর নিরাপত্তার মধ্যে এই সমস্ত টাকা এবং সোনার যে বার এবং বিস্কুট সমস্ত কিছু। এই মুহূর্তে যে ছবি আমরা সরাসরি দেখলাম, গতকাল দিনভর যে টাকা এবং সোনা যা উদ্ধার হয়েছে, টাকা গোনার কাজ হচ্ছে, সেই 28.5 কোটি টাকা ইতিমধ্যে প্রিজন ভ্যানে চাপিয়ে মোহাম্মদবাজার থানায় আপাতত নিয়ে যাওয়া হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন তত্ত্বাবধানে। ভাস্কর, ধন্যবাদ। ওনার পালা চলছে, আপনাদের ব্যাক টু ব্যাক ধরে ছবি আমরা দেখাচ্ছি, ব্যাক টু ব্যাক না, পাশাপাশি বলবো একেবারে। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছে। সুজয়, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 5.5 কোটি এবং 15 কেজি সোনা, গোটাটা হিসেব করলে হয়তো কোটির সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে, তবে 52 দিন পাওয়া গিয়েছিল। এখনো পর্যন্ত লেটেস্ট কি আপডেট, কোন দিকে এগোচ্ছে পরিস্থিতির জল? একেবারে যে তল্লাশি বা ফ্ল্যাটে যে তল্লাশি চালিয়ে যে বিপুল পরিমাণ টাকা, সেটাও একটা রাতভর তল্লাশি ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আর এই মুহূর্তে বীরভূমে যে তল্লাশি চলছে এবং যা সেখানে পরিস্থিতি, নতুন করে জেনারেটর আনতে হচ্ছে, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, আজকের এই তল্লাশিও রাতভর চলবে। টাকার অঙ্ক এখনো পর্যন্ত 25 কোটি টাকা, সংখ্যাটা আরো বাড়বে তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে, তার কারণ এখনো কাউন্টিং চলছে। সুজয়, সেদিন যে ছবি দেখতে পাওয়া গিয়েছিল, আমরা দেখেছিলাম তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী প্রাক্তন শিক্ষামন্ত্রী, তার বান্ধবী, সরকার বদলে গিয়েছে অনেকাংশে, সময় অনেকাংশে অনেক রকম অভ্যাস হয়ে রাজ্যের বদলে গিয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তাদের বাড়িতে টাকার পাহাড়, এই ছবি বদলাচ্ছে না এখনো। এক্ষেত্রেও তাই। এই কান টানলে কোন কোন মাথা আসতে পারে, এখনো পর্যন্ত কি খবর? কারণ অনুব্রত ঘনিষ্ঠ সে। সামনে আসছে সেটা হচ্ছে ইডি তদন্তের ক্ষেত্রে বা সিবিআই তদন্তের ক্ষেত্রে। ইডি যখন তদন্ত করেছিল তখন অনুব্রত ঘনিষ্ঠ মণ্ডলে যারা যারা ছিল, তখনই তো এই যে যার বাড়িতে আজকে তল্লাশি চালানো হচ্ছে, সেখান থেকে এই টাকা উদ্ধার হওয়ার কথা, বা ঘনিষ্ঠ মহল যদি দেখা হয়, ঘনিষ্ঠ বৃত্তে যারা ছিল তাদের মধ্যেও এই মণ্ডল ছিল। তাহলে প্রশ্ন, ইডি তদন্তে কেন সেই টাকা এলো না? তাহলে কি ইডি তদন্ত করার পর, অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পর এই টাকা এসছে, নাকি আগে থেকেই ছিল? কারণ যেভাবে বিপুল পরিমাণে টাকা জমানো রয়েছে, সেটা কখনো একদিনের কাজ হতে পারে না, তেমনটাই মনে করা হচ্ছে বা পুলিশ তাই মনে করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি উল্লেখ করেছো। ধন্যবাদ সুজয়। যে একদিনের কাজ এটা নয়, দিনের পর দিন এই প্রসেসটা চলেছে, এই সাইফনিংটা চলেছে, একটা চেন হয়তো চলেছে। এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখন এই মুহূর্তে জেনারেটর জ্বালিয়ে, জেনারেটরের সাহায্য নিয়ে টাকা গোনার পর্ব চলছে। 5.5 কোটি টাকা নগদ মিনার মণ্ডলের বাড়িতে এখনো পর্যন্ত গোনা হয়েছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে এক্সাক্ট অ্যামাউন্টটা জানতে পারা যাবে। 15 কেজি সোনা সেখানে রয়েছে, সেই খবরটিও পাওয়া গিয়েছে। 17 ঘন্টা হয়ে গেল বীরভূমের মোহাম্মদ বাজারে গুনতি চলছে টাকা। আর এই টাকা গোনার কাজ চলছে মিনার মণ্ডলের বাড়ি। মিনার মণ্ডল, যিনি একটা সময় বাস চালক ছিলেন, কোটিপতি। এই মিনার মণ্ডল আসলে তার শালক টুলু মণ্ডলের হাত ধরেই কিন্তু এই পাথর ব্যবসাতে নামেন। পাথর ব্যবসায়ী ছিলেন এবং তারপর জানা যাচ্ছিল যে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। অনুব্রত মণ্ডল জেল যাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের ছিলেন এই মিনার, যার বাড়িতে এখন কোটি কোটি টাকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রামাণিক তন্ময়, এই মিনার মণ্ডল মানে বাস চালক থেকে কোটিপতি। দেখো, মিনার মণ্ডলের উত্থানটা খুব চমকপ্রদ, কারণ মিনার মণ্ডল উত্তরবঙ্গ পরিবহন নিগম, রাষ্ট্রীয় পরিবহন নিগম, এনবিএসটিসি আমরা বলি, তার ড্রাইভার ছিলেন, মানে সরকারি কর্মী ছিলেন। সেখান থেকে তিনি অনিয়মিত হয়ে পড়েন 2014-15 সালের পর থেকে, এবং সেখানেই তার যে আত্মীয় রয়েছে টুলু মণ্ডল, মূলত 2016 পর থেকে যে পাথর খাদানের অধীশ্বর হয়ে ওঠে এবং যাবতীয় ডিসিআর এর টাকা, ডুপ্লিকেট চালান রিসিপ্ট, অর্থাৎ সরকারি রাজস্ব টাকা নিয়ন্ত্রণ করতো, তারই সাগরেদ হয়ে ওঠে এই মিনার। এবং দেউচা বাজারের পাশে যেখানে সোৎসাল, সেই সোৎসালে যে প্রতিদিন 1000-2 বেশি ট্রাক এই গেটটা দিয়ে পার হয়, টোল ট্যাক্সের মতো গেট, সেখানে সরকারের রাজস্ব দিতে হয়, চালান নিতে হয়, তারপর সেই গাড়ি বাইরের রাস্তায় বেরিয়ে আসে। সেখানেই কিন্তু মূলত একচ্ছত্র অধিপতি হয়ে ওঠে এই মিনার, টুলু মণ্ডলের লোক হিসেবে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিল। অনুব্রত যখন জেলে চলে গেলেন, তারপর টুলু মণ্ডলের হাত ধরেই এই মিনার কিন্তু এই দেউচা পুরোটাই নিয়ন্ত্রণ করতো। সে সরকারি কাজ হোক, রাজনৈতিক বিষয় হোক, সবকিছু নিয়ন্ত্রণ করতো। এখান থেকে কিন্তু কোটি 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 টাকার সাম্রাজ্য, এবং সেই টাকার হদিশ এর আগে অভিযোগ হতো
যে কলকাতা চলে যাচ্ছে টাকা সরাসরি সরকারি কোষাগারে না গিয়ে, সেখান থেকে কিন্তু বড়চরের টুলু মন্ডলের উপর নজর ছিল এবং পরবর্তী সময় তার যে সাকরেদ রয়েছে আরো 7 থেকে 8 জন যারা গোটা বীরভূমের গোটা বিষয়টা অপারেট করে, একসময় অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ, সেখানে এই মিনার তার বাড়িতে এই টাকার পাহাড় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই টাকার পাহাড় 10-20 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। গোনা চলছে, রাত পর্যন্ত গোনা চলবে, হয়তো ভোর পর্যন্ত হতে পারে। ফলে শেষ পর্যন্ত কত টাকা সেটার জন্য আমাদের 3 থেকে 3.5 ট্রাক বেরিয়ে আসে এই জায়গা থেকে। সেখানে কিন্তু এই ট্রাক থেকে যে টাকাটা উঠে আসে, অর্থাৎ সেই ট্রাক সরকারকে রাজস্ব দিয়ে তারপর বেরিয়ে যায়, সেই রাজস্বের টাকাটা কিন্তু যেটা সাধারণ মানুষের প্রাপ্য, অর্থাৎ সরকারি কোষাগারে যাবে, সেখান থেকে সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য, অন্য ক্ষেত্রে খরচ হবে, সেই টাকাটা চলে যাচ্ছে কুক্ষিগত কয়েকজনের হাতে। এবং যেটা বলা হয় বারবার যে কলকাতায় নির্দিষ্ট ব্যক্তির কাছে সেই টাকা চলে আসতো। ফলে এই অভিযোগটা এবং আজকে যে টাকা পাওয়া যাচ্ছে, এই টাকা কিন্তু সরকারের রাজস্ব হিসেবে প্রাপ্য ছিল, সেইটা দেখা যাচ্ছে ব্যক্তি বিশেষের ঘরে সোনার তাল হিসেবে অথবা টাকার পাহাড় হিসেবে রয়ে গিয়েছে। ধন্যবাদ তন্ময়। দেখুন, পাথর পাচারের জন্য প্রতি বছর প্রায় 1000 কোটি টাকার রাজস্ব, সেই রাজস্বর ঘাটতি হচ্ছে সরকারের। গত 23শে জুন আপনাদের মনে থাকবে বিধানসভায় বলেছিলেন মুখ্যমন্ত্রী, সব ল্যাম্পোস্ট ছিলেন, আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াটু। প্রতিবাদ করেননি, আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা, আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। তরুণ 83 গুণিতক এটা 100 কোটি হবে, 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি कैमस्ट्रीट হয়ে दुबई। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। পাথর খাদান থেকে প্রতিদিন 3.5 কোটি টাকার রাজস্ব জমা দিতাম। জেল যাত্রার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধে সম্প্রতি এমনই দাবি করেন খোদ অনুব্রত মণ্ডল। আমি জেলে গেলাম না, চলুন আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 লাখ। আমি জেল থেকে কাটলাম যে আমি যখন বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে 40 টাকা। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। যদি সরকারটা পরিবর্তন না হতো তাহলে শুধু নামটাই জানতে পেরেছিলাম তৎকালীন টুলু মণ্ডল। কিন্তু টুলু মণ্ডল ছাড়াও টুলু মণ্ডলের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, তাদের বাড়ি থেকে যেভাবে সোনা এবং নগদ টাকা উদ্ধার হচ্ছে, মানুষ জানতে পারতো না এরা কতটা কালোবাজারি করেছিল, কতটা ব্ল্যাক মানি নিজেদের ঘরে রেখেছিল। সরকার পরিবর্তন হয়েছে বলেই আমরা সবাই জানতে পারছি। তো এদের করাও দরকার। পুলিশ প্রশাসনকে বলবো, সরকারকে বলবো, আরো বেশি করে আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব যাদের বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতে রেড করা দরকার। কোনো সমস্যা না হয় এই যে ট্রাঙ্কগুলিকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে সেই ক্ষেত্রে। পাশাপাশি এই যে বাড়ির সামনের ছবিটা দেখাবার চেষ্টা করবো, একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, রাজ্য পুলিশের জওয়ানরা রয়েছে এবং সাধারণ মানুষ প্রচুর পরিমাণে রাস্তার ওই পাশে যে 14 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কেও কিন্তু সাধারণ মানুষ, উৎসুক মানুষ এসে উপস্থিত হয়েছেন। কারণ তারা কল্পনা করতে পারছেন না যে দেউচার মতো একটা গ্রামে যে এখানে এত কোটি কোটি টাকা, এত কেজি কেজি সোনা এই বাড়ির মধ্যে এইভাবে মজুত করে রাখা হবে, সেটা কিন্তু তারা বিশ্বাস করতে পারছেন না।
আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু বোঝা যাবে যে এই ব্যবসায়ী টুলু মণ্ডল ঘনিষ্ঠ, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বাড়ি থেকে ঠিক কত টাকা উদ্ধার করতে পারলো পুলিশ, সেটা কিন্তু আর সময়ের অপেক্ষা। সেই প্রসেসিং কিন্তু একেবারে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় এইভাবেই কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে। রাজ্য পুলিশের যারা পুলিশ প্রশাসন রয়েছে, রাজ্য পুলিশের কর্মী রয়েছে, তাদেরকেও মোতায়েন করে রাখা হয়েছে। সব মিলিয়ে কিন্তু চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে যে 5টি ট্রাঙ্ক এখানে নজর থাকবে, নজর রাখো। যতদূর আমি জানতে পেরেছি, এই মিনার মন্ডল হচ্ছে টুলু মন্ডলের আত্মীয় হয়। তো আপনারা জানেন যে এই টুলু মন্ডলের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল অর্থাৎ পার্টি, তারা বীরভূমের পাথর যে সিন্ডিকেট, সেই পাথর সিন্ডিকেটটা চালাতো। তাহলে বুঝতেই পারছেন যে যদি একজন টুলু মন্ডলের আত্মীয়, তার কাছে যদি বিপুল পরিমাণে আর্থিক যে জিনিসপত্র পাওয়া যায়, তাহলে পরে টুলু মন্ডলের কাছে কত আছে, মিনার মন্ডলের কাছেই যদি এত হয়, তাহলে টুলু মন্ডলের কত সম্পত্তির মালিক, নামে বেনামে তার কাছে আছে কত সম্পত্তি, এটাই হচ্ছে এখন তদন্তের বিষয়। বীরভূম ডিস্ট্রিক্টে তো একটা স্পেশাল জোন হিসেবে ছিল। সেখানে বাঘ ছিল, ইঁদুর ছিল, ছাগল ছিল। বাঘ বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট কন্ট্রোল করতো, জেল থেকে বসে নয় কন্ট্রোল করতো। তো টুলু মন্ডল তো একটা নাম, এই নামের পিছনে কারা রয়েছে? প্রাক্তন মন্ত্রী আছে, প্রাক্তন বিধায়করা রয়েছে, যারা ইনফ্লুয়েন্সিয়াল, কোনো এক সাংসদ রয়েছেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তো একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলুন যে এই যারা আজকে সব ভালো তৃণমূল হয়ে গেছে, যারা যিনি আজকে এনডিএ শরিক হয়ে গেছেন, তাদেরকে অ্যারেস্ট করা হবে কিনা, সেটা তো বাংলার মানুষ এখন সেটাই জানতে চায়। এরা 20 কোটি 25 কোটি 30 কোটি এর মধ্যে আর চান নেই। চান হচ্ছে এই ভালো তৃণমূল যেগুলো ওনার বি টিমের মধ্যে রয়েছে, তাদের বিরুদ্ধে কি করবেন সেটা বলুন। টুলুর মেয়ের বিয়ে তাহলেই দেখতে পাবে 100 কোটি টাকার বেশি খরচা হয়েছে। বোম্বের থেকে সলমান খানের মতন আর্টিস্টরা সব পাইকে এসছে, হ্যাঁ, তাদেরকে নাচিয়েছে। তো সে তো সরকারকেও নাচায়। টুলু মন্ডলের মেয়ের বিয়ে আপনারা দেখেননি, নিমন্ত্রণ করেনি না? আম্বানির মেয়ের বিয়ের সঙ্গে ছেলের বিয়ের সঙ্গে তুলনা করতে পারা যায় টুলু মন্ডলের মেয়ের বিয়ে। তো সেখানে সেই লোকটা বাড়ি থেকে 5 কিলো 15 কিলো সোনা বেরোবে না, 5 কোটি টাকা বেরোবে না। কপাল ভালো ওই প্যাকেটে করা জিনিসগুলো যে বেরোয়নি, যেগুলো সব জায়গায় পাওয়া যাচ্ছে, হাটে বাজারে, ওদের ক্লাবে, ওদের পার্টি অফিসে, ওদের কলেজে, ইউনিয়ন রুমে, সেগুলো বেরোয়নি। এদিক দিয়ে টুলু মন্ডলের গুড ক্যারেক্টার সার্টিফিকেট লেখা উচিত। তৃণমূলকে ভালো করে যদি ঝাড়াই বাছাই করা হয়, পঞ্চায়েত টু মমতা, তাহলে 8 লক্ষ কোটি টাকার যে দেনা 1 সপ্তাহে মিটে যাবে রাজ্যের। মিনার মণ্ডল, তার বাড়িতে এখনো তদন্তকারীরা আছেন, কিন্তু বারবার যে নামটা আসছে সেটা হচ্ছে তার শ্যালক, মূল যে ব্যবসায়ী টুলু মণ্ডল। টুলু মণ্ডলের বিয়ের কথা বলছিলেন, মেয়ের বিয়ের কথা বলছিলেন না সজল ঘোষ। এবার সেই বিয়ের ছবি দেখুন। 100 কোটি টাকা টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে খরচা হয়েছিল। দেখুন সেই খরচার নমুনা। রাজপ্রাসাদের মতো করে বানানো হয় এই চারপাশ। তাবড়ো তাবড়ো গায়ক গায়িকারা এসেছিলেন। তার আসল সত্য উদ্ঘাটিত হোক। আসল সত্য বলতে কে টাকা রেখেছে, কোথা থেকে এলো, কিভাবে এলো, এবং এই টাকার পিছনে কারা কারা যুক্ত আছে, প্রত্যেককে গ্রেফতার করা হোক। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন নেতামন্ত্রীর বাড়ি থেকে টাকা রিকভারি হচ্ছে। তারপরে আবার বাংলা মানুষ কিছুদিন পর দেখতে পাচ্ছে সেই মানুষগুলো যাদের বাড়ি থেকে টাকা রিকভারি হলো, ওয়াশিং মেশিনে ঢুকে পরিশুদ্ধ হয়ে আবার খোলা আকাশের নিচে স্বাধীনভাবে চলাফেরা করছে। প্রত্যেককে অ্যারেস্ট করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক,
মাত্র কয়েক মাস আগে আপনারাও মাধ্যমে বা সব নিউজ চ্যানেল করে কোনো একজন সদস্যের একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, তখন বোম্বে থেকে বড় বড় কলা কুশলীা করা হয়েছিল। সেই অনুষ্ঠানে কারা কারা গিয়েছিল, সর্বদলের সঙ্গে সম্পর্ক ছিল, প্রত্যেকটি বিষয় তদন্তের আওতায় আনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এটা নিয়ে পোস্ট করেছিলেন, অর্থাৎ তিনি জেলা পুলিশকে এর কৃতিত্ব দিয়েছেন, বাহবা দেন, প্রশংসা করেন। কারণ এইভাবে যে ধরপাকড় শুরু হওয়া, এই যে অভিযান শুরু হওয়া, সেই বিষয়টাকে তিনি তুলে ধরেছেন, ব্যক্ত করেছেন। একদম ডান দিকে তার পোস্ট আপনাদের দেখাচ্ছি। বাড়িতে টাকা, সোনার পাহাড়, মিনার দেখুন, বিগত সরকারের কত সুন্দর প্রশাসনিক কাজ দক্ষতার সঙ্গে সব করে গেছে, নিজেরাও খেয়েছে আর জনসাধারণকেও পার্টির লোক থেকে শুরু করে নিচু থেকে উপরতলা পর্যন্ত খাওয়ার ব্যবস্থাও করে দিয়ে গেছে। এরকম সরকার প্রশাসন সারা পৃথিবীতে আছে কিনা সেটা গিনেস বুক দেখে জানতে হবে, ঘাঁটতে হবে, মনে হয় নেই। তো এই সরকারের নামটা গিনেস বুকে তোলাটা উচিত, বিগত সরকারের আর কি। এবং এই যে দোতলা একতলা দুটি ঘরে একাধিক লোহার আলমারি ছিল, সেখানে ক্যাম্বিস এবং রেক্সিন এই দু ধরনের ব্যাগের ভেতরে টাকার বান্ডিল রাখা ছিল, আর আলমারিগুলিতে শুধু টাকাই ছিল, আর না ছিল জামা কাপড়, না ছিল অন্য কোনো কাগজ। বাড়িতে বক্স খাটের ভেতরেও ছিল টাকা এবং সোনা। ভাবতে পারেন। এরপরে আসছি মিনার মণ্ডলের, টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের কথা পরে আসছি। এই মিনার 8 বছর আগেও সরকারি বাস চালাতেন। এসবিটিসি বোধহয় খুব সম্ভব হবে, দক্ষিণবঙ্গের এসবিটিসি এরকম একটা সরকারি বাসের ড্রাইভার ছিল এই মিনার মণ্ডল। এখন রিটায়ার করে গেছে, পেনশন পায় 35,000 টাকা। 35,000 টাকা পেনশন পায়, একটা 35,000 টাকা মাসে পেনশন যথেষ্ট, খুব কম নয়। তারপরেও সে টুলু মণ্ডলের হাত ধরে এই অবৈধ বালি এবং পাথর খাদানে ব্যবসা নামে। সরকার সবই জানতো। যে ট্রাকগুলোকে দেখুন কীভাবে কত কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে। অনুব্রত মণ্ডল বলেছে নাকি পার ডে কত কোটি টাকা নাকি সে রাজস্ব দিত। অনুব্রত মণ্ডলের কথা ছাড়ুন, সে একজন মনীষী, তার কথা ধরতে নেই, পাপ হবে। এবং এই লরিগুলো যখন পাথর বা কয়লা বা বালি ইত্যাদি নিয়ে যেত, বিশেষ করে পাথর খাদান থেকে পাথর নিয়ে যেত দেউচা গ্রামে, তাদের কাছ থেকে মোটা টাকা ট্যাক্স বা তোলা হতো। আর যেগুলো নকল রসিদ দিয়ে অনেক কম পয়সা দেখানো হতো, বাকি পয়সাটা এরা ঝেড়ে দিত, সরকারি কোষাগারে যেত না। এইবার এই বাসের চালক চাকরি ছেড়ে পাথর ব্যবসায় নামে এবং তারপরই বদলাতে থাকে তার জীবনযাত্রা। বীরভূমের বালি মাফিয়া টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিবুদ্দিনের আত্মীয় এই মিনার মণ্ডল। এসপি VR বুন্দেশ সেখানকার, তিনি বলছেন যে এই ঘটনা টুলু মণ্ডল এবং মিনার মণ্ডল ও আরও কয়েকজনের বিরুদ্ধে FIR করা হয়েছে। দেখা যায় কজন শাস্তি পায়, কজন জেলে ঢোকে। কারণ আমাদের দেশের সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, আগাম জামিন দিয়ে দেবে, জামিনের ব্যবস্থাও করে দেবে, পারলে ছেড়েও দেবে। সেই জন্য আমরা দেখি যে এই যে এত বেআইনি সোনা এবং বেআইনি এত টাকা, আমার ভিডিওতে দেখবেন, আমি দেখাবো কত বাস্ক আলমারি ভর্তি অলংকার টাকা বান্ডিল যাচ্ছে। কিভাবে এই মিনার মণ্ডল তার মেয়ের কয়েক কোটি টাকা, 100 কোটি টাকা খুব সম্ভব, 100 কোটি টাকা খরচা করে মেয়ের বিয়ে দিয়েছে, যেটা মার্কিন প্রেসিডেন্টও দিতে পারে কিনা সন্দেহ।
এই টুলু মণ্ডল পরিচালিত এই যে সিন্ডিকেটটি এই ঘটনায় গ্রেপ্তার করা হবে। টুলু মণ্ডল অবশ্য পালিয়ে গেছে, মৃণাল মণ্ডল এবং তার ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার হওয়া টাকা এবং সোনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বুধবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন যে সূত্র মারফত খবর পেয়ে বীরভূম পুলিশ বালি মাফিয়া টুলু মণ্ডলের গোপন ডেরায় অভিযান চালিয়ে 15 কেজি সোনা, 5.5 কোটি, রাতে সেই পরিমাণ প্রায় দাঁড়ায় 28 কোটি 50 লক্ষ টাকা উদ্ধার করেছে। স্থানীয়দের অভিযোগ যে মৃণাল মণ্ডলের বাড়িতে লুকোনো ছিল টুলুর টাকা এবং সোনা। টুলু বীরভূমের পরিচিত নাম, একসময়ে অনুব্রত মণ্ডলের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। অনুব্রত মণ্ডল তার গুরুদেব, তিনি তার ভাবশিষ্য, এটা তো সবাই জানে যে অনুব্রত মণ্ডলের ভাবশিষ্য যারা আছেন, একজন দুজন নয়, তারা প্রত্যেকেই প্রসাদ পেয়েছে। আর এই টুলু মণ্ডলের বিরুদ্ধে যে পাথর খাদান চালানোর অভিযোগ উঠেছিল, গরু পাচার মামলা তো নাম জড়িয়েছিল। টুলুর 222-এ তার বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল ইডি। আর 2024 সালে চর্চায় এসেছিল তার মেয়ের বিয়ে। ওটা মনে হয় মৃণাল মণ্ডলের মেয়ে নয়, ওটা বোধহয় টুলু মণ্ডলের বিয়ে হয়েছিল 100 কোটি টাকা খরচা করে, জাঁকজমক করে। এবং অভিযোগ 100 কোটি টাকা খরচ হয়েছিল সেই বিয়েতে, যেটা আমি বললাম একটু আগে। অতিথি হিসেবে হাজির ছিলেন কারা বলুন তো? 100 কোটি টাকা টুলু মণ্ডল, তার যোগ্যতা ছেড়ে দিন। অনুব্রত মণ্ডলের যেরকম শিক্ষাগত যোগ্যতা হাইফাই, এর টুলু মণ্ডলও সেই হাইফাই শিক্ষাগত যোগ্যতাই হবে। মানে এত ট্যালেন্ট কী করে হয় বলুন? একজন বউ তুলে, বাপ মা তুলে অশ্লীল ভাষা খিস্তিকাস্তা মেরে পুলিশের এসআইকে বা সিআইকে গালিগালাজ করছে ফোনে, নোংরা ভাষাতে বউয়ের সম্বন্ধে নোংরা কটূক্তি করেও যে ছাড়া পেয়ে যায়, আগাম জামিন পেয়ে যায় আদালত থেকে। টুলু মণ্ডল তো কোন ছাড়? সবাই বলে কিছুই হবে না, কিছুটা বিশ্বাস করি হয়তো কিছুই হবে না, কারণ সুপ্রিম কোর্ট আছে, আমাদের হাইকোর্ট আছে, আগাম জামিন হয়তো পেয়েও যাবে, খালাসও হয়ে যেতে পারে। যাই হোক, সেগুলো বিচার ব্যবস্থার ব্যাপার, ভরসা রাখতে হবে আমাদের। এবং এই নেট দুনিয়ায় মোটামুটি একবার জানা গেছিল নেট দুনিয়া থেকে যে টুলু মণ্ডল একবার গ্রেপ্তারও হয়েছিল। স্থানীয় সূত্রে যেটা খবর যে 2014-15 সালের পর অনুব্রতর ঘনিষ্ঠ বলে পৌঁছায় এই টুলু মণ্ডল। কয়েক বছরের মধ্যে জেলার পাথর খাদানে ডিসিআর মানে ডেইলি কালেকশন রেজিস্টারের কাজ, অর্থাৎ খাদান থেকে পাথর বেরোনোর জন্য সরকারি ট্যাক্স সংগ্রহ করা, লরি থেকে যেগুলো পাথর নিয়ে বেরোবে, টুলু কোম্পানিকে ট্যাক্স সংগ্রহের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। কার আশীর্বাদে? আমাদের সেই অনুব্রত মণ্ডল, মহাপুরুষ, মনীষী একজন, দেশের স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী, তৃণমূল কংগ্রেসের শাসনকালে উনি দণ্ডব প্রতাপ বীরভূম জেলার জেলা সভাপতি ছিলেন। তিনি যেখানে আছেন সেখানে চিন্তার কিছু থাকে না, যেখানে হাত দেবেন সেখানে তার সোনা ফুলবে, এটা তার ভগবানের বিরাট আশীর্বাদ আছে, আর আইনও তাকে সাপোর্ট দিয়েছে। এইবার দেখুন, এই যে যেখানে এই যে টাকা সোনা তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল টুলু মণ্ডলের, সেখানে কোটি কোটি টাকা জালিয়াতির অভিযোগ আসে। সে টুলুর ঘনিষ্ঠ আত্মীয় হচ্ছে এই মৃণাল মণ্ডল। প্রথমে পাথর খাদান, পরে ক্রাশার কিনে ব্যবসা শুরু করে মৃণাল। রাতারাতি কিনে ফেলেন বেশ কিছু ডাম্পার। অভিযোগ, এর সঙ্গে চলতে থাকে বালি কারবারের বেআইনি ব্যবসা। বীরভূম লটারি ব্যবসা, গরু ব্যবসা, পাথর ব্যবসা, বালি ব্যবসা, নানা রকম ব্যবসা জন্য বিখ্যাত। যদি কখনো কুইজ আসে, জেনারেল কুইজ, জিকে, জেনারেল নলেজে, কিসের জন্য বিখ্যাত বীরভূম জেলা, পশ্চিমবঙ্গের, এইসবগুলো বলে দিতে হবে, অন্য কিছু হবে না। এবার এই যে মঙ্গলবার ধরুন 28 তারিখ গভীর রাত প্রায় 3টে নাগাদ মোহাম্মদ বাজারের ডেউচায়
মিনারের মণ্ডলের বাড়িতে পৌঁছায় পুলিশ। আর এই বছর 6 মিনার মণ্ডলকে পুলিশ একটা দল তুলে মোহাম্মদ বাজার থানায় নিয়ে যায়, অন্য একটি দল বাড়িতে তল্লাশি শুরু করে। দেখুন, এই মিনার মণ্ডলের বউ তখন দরজা খুলতে দিতে চাইছিল না, যাই হোক পুলিশ দরজা ভেঙে পুলিশ ঢোকে। থানায় মিনারকে জিজ্ঞাসাবাদ সূত্রে মোটামুটি জানা যায় আলমারি এবং অন্য জায়গায় টাকা রাখার কথা জানা যায়। আর এত বিশাল পরিমাণ টাকা গুনতে বুধবার সকালে, মানে বুধবার মাসের 29 তারিখ, জুলাই মাসের 29 তারিখ 2026 সাল, সেইখানে টাকা গুনতে বিশাল পরিমাণ টাকার মেশিন আনা হয়। নোট গোনার জন্য 5টি যন্ত্র, 5টি বড় ট্রাঙ্ক আনা হয় এবং মিনারের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বুধবার রাতে সিউড়ির বীরভূমের পুলিশ সুপারের অফিসে নিয়ে যাওয়া হয়। রাত ভোর তল্লাশি চলতে পারে অনুমান করে লোডশেডিংয়ের আশঙ্কায় জেনারেটর নিয়ে আসা হয়েছিল, যদিও তার আগে দিনের বাদে কিছু টাকা গোনা হয়ে গিয়েছিল বলে সেই জেনারেটরগুলো পরে কোনো কাজে আসেনি। মিনারের মণ্ডলের বাড়ির ছেলেকে এর আগে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বাবা ছেলে বুধবার রাত পর্যন্ত মোহাম্মদ বাজারে থানাতে ছিলেন, পরে বছর তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই হচ্ছে সেই টুলু মণ্ডল, তারপরে মিনার মণ্ডল, তার ছেলে, তার পরিবার। এটা মোটামুটি একটা আমাদের রাজ্যের বিগত পরাজিত হওয়া তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক একটা দক্ষতা, এই কীর্তি, যেটা মোটামুটি আশা করি ভারতীয় স্বাধীনতার পর যতগুলো দল ক্ষমতায় এসছে পশ্চিমবঙ্গে, কংগ্রেস থেকে যুক্তফ্রন্ট, তারপরে সিপিএম, দণ্ডবত প্রতাপ 34 বছর তারা কম্পিটিশন করার চেষ্টা করেছিল, তারপরে তৃণমূল কংগ্রেস 15 বছর, কিন্তু সবার আগে যে স্বর্ণপদক মেডেল থাকে তৃণমূল কংগ্রেস এই মেডেলটা পাবে, আর রৌপ্যপদকটা পাবে সিপিএম পার্টি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্কিপ করবেন না, ভিডিওগুলো দেখতে থাকুন। তাহলে এই গেউচায় মিনার মণ্ডল এবং টুলু মণ্ডলের মতো এত সাকসেসফুল কেরিয়ারিস্ট ব্যবসায়ী ঘটনাগুলো জানতে পারবেন।